দেখো গাছগুলো কত সুন্দর, যেটা নিব সেটাই হচ্ছে 150 টাকা। এখানে অনেক জিনিস আছে ভ্যারাইটিস দামে, ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক আইটেম পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জিনিস। এয়ার ফ্রায়ারে তেল ছাড়া আজকে ফিশ গ্রিল করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো পবিত্র মাহে রমজানের অষ্টম দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি। ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যথারীতি সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, এরপরে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছে। তো উঠেই টুকিটাকি ঘরের কাজকর্ম যা ছিল গুছিয়ে নিয়েছি। এরপর আমার হেল্পিং হ্যান্ড এসেছে, ও কাজ করেছে। আসনিমের আবার আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, তো মানে সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ো। তো ঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে এরপরে ড্রয়িং রুমটা গুছাতে আসলাম। তো কি হয়েছে, ড্রয়িং রুমের এই যে আমার যে সোফার কাভার, সেই কাভারের কথা একটু বলি। আমি কিন্তু হালকা একটা কালার পছন্দ করেছি গদি কাভারের জন্য, আর এটা কিন্তু খুলে পরিষ্কার করা যায় না, এটা হচ্ছে সমস্যা, এটা অ্যাটাচ করা। এই কারণে ভাবলাম সোফাকে কাপড় পরাবো। আর এই কাপড়টা দেখে খুবই পছন্দ হয়েছিল আমার বরের, দুজনেই পছন্দ করে মেকিং করতে দিয়ে আসছি। এরপরে তো বাসায় দিয়ে যাওয়ার পরে যখন আমি বিছালাম, ঠিক একদিন যায় নাই, একদিনের মধ্যেই পুরো কাভারটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে। মানে কিভাবে, এটাও হালকা কালার। তো তাসিম এখানে বসে খেলা করবে, এখানে বসে খাওয়া দাওয়া করবে, মানে এইটা সেটা করতে করতে দেখা যায় কাভার নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই কারণে আর মনটা ভালো লাগলো না। তো দেখা যায় কয়েকদিন আমি বিছাইনি, কাভারটা ধুয়ে আর কি তুলে রেখেছিলাম। তখন আমার বর বললো যে এটা তো নষ্ট হলে তুমি ধুইতে পারবা, কিন্তু গদিটা তো আর ধোয়া যাবে না। এরপরে কাভারটা পরিয়ে দিলাম, আর দেখা যায় এক সপ্তাহ অন্তর অন্তর কাভারগুলো পরিষ্কার করতে হয়। তো এরপরে যে আমি ইফতারের জন্য প্রিপারেশন শুরু করে দিলাম। এখানে আমি নান রুটি বানাবো আজকে, এই কারণেই কোনোরকম আর কি মেখে এখন আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে রেখে দিব। তোমরা চাইলে কিন্তু নান রুটি বলো বা পাউরুটি বলো, এটার ডোটা কিন্তু একটু গরম স্থানে রেখে দিতে পারো, চাইলে চুলার কাছেও রাখা যায়। কিন্তু যেহেতু আমার কাছে ওভেন আছে, তাই আমি সবসময় ওভেনেই রেখে দিয়ে খুব সুন্দর মতন কিন্তু ফুলে যায়। আর আজকে একটু কাজ আছে, ভাবলাম একটু বাইরে যাব টুকিটাকি কিছু কেনাকাটার জন্য। আসলে শুধু তো নিজেরা সাজগোজ করলে হবে না, আমাদের ঘরটাকে একটু সাজগোজ করাতে হবে। আর দিন যতই যাচ্ছে ততই অনুভব করছি আসলে প্রথমে দেখা যেত ঈদ আসলে নিজের জন্য কেনাকাটা করতাম, সবার জন্য কেনাকাটা করতাম, মানে একটা অন্যরকম লাগতো। আর এখন কিন্তু নিজের জন্য কেনাকাটা করতে অত একটা ইচ্ছে করে না, মনে হয় শুধু ঘরের জিনিস কিনি, ঘর সাজানোর জিনিস, এরপরে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, এগুলোর দিকে শুধু নজর যাচ্ছে। আর আমি কিন্তু রোজার আগে থেকে এই সমস্ত জিনিসগুলো কালেক্ট করা শুরু করছি, মানে ঘর সাজানোর জিনিসগুলো। তো আজকেও চলে আসছে ঠিক আমার বাসার কাছে কৃষি মার্কেট, সেখানে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায়। কারণে এখানে আসলাম, দেখি যে কিছু পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় তাহলে নিব। অনেক জিনিসই আছে, তবে যেটা যার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারে। তো আমার কিন্তু এই মগটগের দিকে কোনো দিকেই নজর যাচ্ছে না, শুধু দেখছি ঘর সাজানোর কি আছে, কি নেওয়া যায়। তো একটুখানি আমি ভিডিও করে নিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই দোকানটার মধ্যে ঘরের যা যা লাগে, একটা গৃহিণীর প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু আছে। আর একটা মেয়ে যদি এখানে ঢুকে কিছু না কিছু না নিয়ে বের হবে না এখান থেকে, মানে এত ভালো ভালো জিনিস আছে, আমার কাছে বেশ ভালো লাগে। পাশেই দেখেছি বেক্সি ফেব্রিক্সের একটা দোকান, সেখানে গেলাম যে একটা আমার মায়ের জন্য হিজাব নিলাম। বেক্সির কাপড়গুলো কিন্তু একদম পাতলা তুলতুলে, তো দেখে হিজাবটা পছন্দ হলো। আসলে মায়ের অনেক হিজাব আছে, আমারও আছে, তারপর নিয়ে নিলাম। তো ঘর সাজানোর জিনিসগুলো মোটামুটি আমি নিয়েছি। কি কি নিলাম সেগুলো তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো। আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, যেহেতু ঈদ আসছে, ঘর সাজানোর তো একটা প্ল্যানিং আছে। তো এরপরে কিন্তু কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যে অনেক কাজ আছে, রান্না বান্না সবই পড়ে আছে। তো যে প্রথমে আগে নামাজ পড়বো, এরপরে ডিরেক্ট রান্নাঘরে ঢুকে যাব। তো বন্ধুরা চলো বাসায় যেয়ে দেখা হচ্ছে। তো বাসায় এসে নামাজ পড়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আর এসে দেখে মা এই যে মাছ আর কি পরিষ্কার করে রাখছে, তারের সোবা দিয়ে, সোবাটা কিন্তু আলাদাই থাকে। এরপরে মুরগি কেটে রাখছে। আর আমি কিন্তু সকালবেলা মনে আছে যে নান রুটি বানানোর জন্য ডোটা রেডি করে গেলাম। তার কারণ হচ্ছিল যে আজকে গ্রিল ফিশ করব। তো এই কারণে ঘরে 3টা তেলাপিয়া মাছ ছিল, ভিজিয়ে রেখে গিয়েছিলাম। ভাবছিলাম যে এসে এটাকে আমি মশলা মাখিয়ে রাখবো। তো এসে মা দেখি যে মা কিন্তু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছে, আর মাছটাও আর কি কেটে রাখছে।
তো মা তো আর জানে না, এটা দিয়ে আমার অন্য রকম প্ল্যানিং ছিল, 3টা মাছই আমি আস্ত আর কি ভাজতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথাই আছে না। তো এই এখন ছোট ছোট পিসগুলোই কিন্তু আমি মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে ভাজবো, তোমাদের সাথেই নিয়ে করবো, দেখো কেমন হয়। আর আশা করছি ভালোই হবে, কারণ ছোট পিস হওয়াতে কিন্তু আরও মাছের গায়ে ময় মশলাগুলো ঢুকবে বেশি। আমি কিন্তু ছোলা বুট অলরেডি বসিয়ে দিয়েছি, আর ডালটা এখন ব্লেন্ডার মেশিনে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ব্লেন্ড করে নিলাম। পেঁয়াজটা আমি পরে অ্যাড করি, দেখা যায় পেঁয়াজ নয়তো বেশি মিহি হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এখন আমি মাছটা প্রিপেয়ার করে নিব। তো আমি সবসময় মাংস হোক বা মাছ হোক, যেভাবে গ্রিলের জন্য বা যেভাবে তান্দুরির জন্য প্রিপারেশন করি, সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, অল্প একটু পেঁয়াজ, দেখা যায় আমি হাফ কাপের মতন পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে নিয়েছি বিভিন্ন ধরনের আর কি সস। তো কী কী দিচ্ছি চলো দেখাই। প্রথমে নিয়ে নিলাম এখানে আমি 2 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, যেহেতু মাছ বেশি তাই মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিলাম এখানে হাফ চামচের মতন আমার হাতে বানানো মশলা, আরও দিয়ে দিলাম 1/4 চা চামচ টেস্টিং সল্ট। আর এখানে আমি যে হাফ কাপ পেঁয়াজ আর কি ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ বারবিকিউ সস। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, তবে আমার যেহেতু চোখের একটা আন্দাজ আছে তাই এখন আর চামচ মেপে মেপে দিই না, জাস্ট আমি বোতল থেকে ঢেলে নিই। আর এখানে ওয়েস্টার সসও দিয়ে দিলাম 1 চামচ। গোলমরিচ দিব কোয়ার্টারের চাইতে একটুখানি কম, তো আমি একটু ক্রাশ করে দিচ্ছি পরিমাণ বুঝে। কালো ব্ল্যাক পেপার, যেটা আমার কাছে বেশ ভালো লাগে, এটার ফ্লেভারটা অনেক স্ট্রং। আর এখানে আমি হলুদ সরিষা কালো সরিষা পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন নামিয়ে জাস্ট আমি 30 সেকেন্ড ওভেনে গরম করে নিই, নর্মাল হয়ে যায়। দিয়ে দিব 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। আমি এখানে লেবুর রস দিতাম, কিন্তু লেবুর যেই দাম এই কারণে আর দিলাম না, দেখা যায় একটা গোটা লেবু চলে যেত। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। তান্দুরি মশলা বা বারবিকিউ মশলাটা কিন্তু মুদি দোকানে খোলা কিনতে পাওয়া যায়, অনেক সেফ। একটা প্যাকেটের মশলায় থাকে অল্প একটু, আর এখানে 250 গ্রাম আনলে দামটা একটু বেশি, কিন্তু অনেক দিন চলে যায়। তো দেখা যায় হোটেলে আমরা যে আর কি চিকেন তান্দুরি বা চিকেন চাপ খাই, ওরা কিন্তু এই মশলাটাই ব্যবহার করে। আরও আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতন আদা রসুন বাটা। আর হঠাৎ মনে পড়লো আমি তো লবণই দিইনি, পরে মনে হয়ে লবণ অ্যাড করলো। আমি কিন্তু এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা আর কি দেখাতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে 1 চামচ পরিমাণে কিন্তু আমি ফিশ সসও দিয়েছি। ফিশ সস অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, কারণ আমি তো খাওয়ার পরে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে আপলোড করছি, অনেক মজা হয়েছিল। আমার মশলা দেওয়ার যা দেওয়ার কিন্তু হয়ে গেছে। চাইলে এখানে তোমরা 1 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করতে পারো, এটা আরও বেশি ভালো হবে, মানে মাছটার ভিতরে জুসি হবে বেশি। তো আমার টক দই ডিপ ফ্রিজে রাখা ছিল, মনেও ছিল না, বেরও করে নিয়ে হঠাৎ যে এখন এডিট করতে যে মনে হলো আল্লাহ আমি তো টক দই দিইনি। তো এখন কিন্তু আমি সবগুলো মাছ আর লেজ ভালো করে মাখিয়ে নিব। আর যদি আস্ত মাছ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভালো মতন মাছটাকে কেচে নিতে হবে, যেন প্রতিটা মাছের গায়ে গায়ে মশলাগুলো ঢুকে। মূলত এই মশলার জন্যই গ্রিল ফিশ বলো আর গ্রিল চিকেন বলো গ্রিল বিফ বলো খেতে ভালো লাগে। তো আমি সবগুলো আর কি মাছ আর লেজ মাখিয়ে রেখে দিলাম, মাথাগুলো আমি দিইনি, মাথাগুলো তুলে রেখেছি। এখন লাস্টে আমি 1 চামচের মতন সরিষার তেল অ্যাড করব। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই দেখবা মশলার সাথে তেল দিয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু মশলাটা কিন্তু মাছের গায়ে বলো বা মুরগির গায়ে বলো ঠিক মতন ঢুকতে পারে না। তো আমি বলবো প্রথমেই কিন্তু তোমরা এই কাজটা করো না, আগে মশলা মাখিয়ে এরপরে রেস্টে রেখে পরে যখন তোমরা ফ্রাই করবা তার আগ দিয়ে আর কি তেলটা দিলেই হয়। যেহেতু আমি এয়ার ফ্রায়ারে ভাজবো তাই বেশি তেল দিইনি, জাস্ট 1 চামচ তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এই মশলাটা মাখিয়ে যত বেশি সময় ধরে রাখা যায় ততই কিন্তু ভালো, যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো আরও বেশি ভালো। তো এত সময় তো আমাদের কাছে নেই, আমার হাতে 1 থেকে 1.5 ঘন্টার সময় আছে। তবে মাছগুলো কি করলাম, একদম আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই এখন ঢুকিয়ে দিলাম, যেহেতু ইফতারের সময় খুব তাড়াহুড়া পড়ে যায়, তখন আবার মাছ দেয়া বেক করা একটু ঝামেলা হয়ে যাবে। তো এটার মধ্যে দিয়েই রেখে দিব, ম্যারিনেট হতে থাকুক, জাস্ট আমি ইফতারের আগ দিয়ে এয়ার ফ্রায়ারটা অন করে দিব। মাছগুলো কিন্তু সুন্দর করে বিছিয়ে দিতে হবে, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। ও আরেকটা কথা হচ্ছে, অবশ্যই কিন্তু মাছগুলো দেওয়ার আগে এয়ার ফ্রায়ারে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে খুব ইজিভাবে মাছগুলো এয়ার ফ্রায়ার থেকে উঠে যাবে, নিচে দিয়ে কোনো লেগে যাবে না। তো মশলা যেগুলো ছিল সেগুলো আমি একটু ক্লিন করে নিলাম সাইড থেকে, আর এখন এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলে কাজ শেষ। ইফতারের আগ দিয়ে শুধু আমি প্লেটটা অন করে দিব। এয়ার ফ্রায়ারে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই আমি বানাচ্ছি, খুব ভালো লাগছে বানাতে। আর আমার এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু এটার মধ্যে কেক বেক হয় কিনা বা কালারটা ঠিক আসে কিনা। আমি জানি কেক বেক হয়, বেকের সিস্টেম আছে, তবে কালারটা কেমন আসবে আমি জানি না। আমি একদিন ট্রাই করব, যেহেতু আমার ওভেন আছে, মাইক্রোওয়েভ বা ইলেকট্রিক দুটোটাই আছে। তো যেহেতু তুমি আপু জিজ্ঞেস করেছো তোমার উদ্দেশ্যে, আমি একদিন আর কি বানাবো, তখন তো অবশ্যই শেয়ার করবো, দেখতে পারবে।
তো আমার কিন্তু ইফতারের আইটেম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজু ভেজে নিয়েছি আর এখন ছোলা বুটটা ভুনা করে নিচ্ছি। আমি কিন্তু আলু দিয়ে সাথে টমেটো ধনেপাতা দিয়ে ছোলা বুটটা ভুনা করেছি। এইভাবে কিন্তু ছোলা বুট ভুনা করলে এক্সট্রা করে আলু চপের প্রয়োজন হয় না, খেতে ভীষণ মজা হয়। স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমি আর কি আলু চপটা করি না, এতে করে দেখা যায় অনেক ক্যালোরি বেড়ে যায়। তো আমার কিন্তু বুট ভুনা হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিয়েছি। আর আমি যে মাইক্রোওয়েভে আর কি ডোটা ভরে রেখেছিলাম, দেখো কতটা ফুলে গিয়েছে, অনেকটা কিন্তু ফুলেছিল। তো তখন কিন্তু আমি ভালো মতন মাখাই নিয়ে জাস্ট আমি একটু মেখে রেখে দিয়েছিলাম। এখন একটু ভালো মতন মথে নিব। আসলে এই ডোটা যত ভালো করে মথা যাবে ততই কিন্তু রুটি বলো, নান রুটি বলো, পাউরুটি বলো, বন রুটি বলো, ততই মজা হবে, ততই সফট হবে। আর আমি এখানে 1 চামচের মতন দিয়ে দিলাম তেল। এর আগে কিন্তু আমি তেল অ্যাড করি নাই, তেলটা দিলে আর কি ডোটা মাখতে ভালো হয়। তো ভালো মতন মথে নিয়েছি। এখন আমি আর কি লেচি কেটে নিব আমার পরিমাণ বুঝে। এখানে প্রায় 7 থেকে 8টার মতো নান রুটি হবে আমি যে পরিমাণে এটা নিয়েছি। আর নান রুটিটা কিন্তু একটুখানি মোটা হয়, বেশি পাতলা না আবার বেশি মোটাও না, সেই অনুযায়ী আর কি আমি ডোটা নিব। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখানে 9টা ডো হয়েছে, চাইলে কিন্তু 8টাও করা যেত, আবার কিন্তু চাইলে 10টাও করা যেত। আমার কাছে 9টাই পারফেক্ট মনে হয়েছে আর মানে ভালোই হয়েছে। এই আর কি থিকনেসটাই আমি চাচ্ছিলাম। তো আমি কিন্তু চুলার মধ্যেই নান রুটিটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, নরম একদম সফট হয়েছে। আর আমি আজকে কোনো বাটার দিব না, যেহেতু আব্বা আম্মার জন্য করছি, নয়তো বেশি হেলদি হয়ে যাবে। তো প্রায় 4:45টার মতো বাজে, আমার কিন্তু রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে, মানে ইফতারের যে আইটেমগুলো শুধু এখন ভোর রাত্রের জন্য রান্না করতে হবে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে আর আজানের এখনও অনেকটা সময় বাকি আছে, তো ভাবলাম মুরগির মাংসটা বসিয়ে দিই। যেহেতু সব কিছু কাটা আছে, কাটা ধোয়া সব কিছু ক্লিন করে আছে, মুরগির মাংসটা কিন্তু আজকে একটু ভুনা ভুনা করে রান্না করবো, কোনো আলু দেবো না। এই কারণে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি, পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, ঝালটা একটু বেশি দিয়েছি। মনে হচ্ছে একটু যেমন দেশি মুরগিগুলো কষানো খায় না, সেই টাইপের আর কি খেতে ইচ্ছে করছে। মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি। এখন মুরগিটা দিয়ে আরও ভালো মতন কষাবো, পরে আর কি পানি অ্যাড করে দেবো। তো এদিক দিয়ে কিন্তু আমি মিন্ট আর লেমন শরবত বানিয়েছি। এই শরবতটা খেতে কী যে ভালো লাগে, আমার বর খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তাই আজকে সবার জন্য মিন্ট লেমন জুস করলাম। দেখো কালারটা কী সুন্দর আসছে। এই হচ্ছে আমাদের ঘরের ইফতারি। প্রতিদিন যেটা থাকে তরমুজ, শসা, তারপর আপেল, এই হচ্ছে টমেটো, ধনেপাতা। আর আজকে আমি নান রুটি বানাইছি ওই যে মাছ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমার মা তো মাছ কুটি কুটি করে রেখে দিচ্ছে, যাক কুটি কুটি মাছ দিয়ে খাবো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ পাঠিয়েছি, আমার খুবতো ভাইয়ের বউ ইফতারি পাঠিয়েছি, যে সাথে সেমাই, তারপর ছোলা। আর এই হচ্ছে আমার ঘরের ছোলা আর পেঁয়াজু। আর সাথে আজকে করছি মিন্ট শরবত, মিন্ট লেবু শরবত। আর এই যে এখনও গ্রিল হচ্ছে, হয় নাই, 12 মিনিট আছে, একটু দেখি কী অবস্থা। হোক, আরেকটু হবে। আমি কিন্তু 5:30টার দিকে এয়ার ফ্রায়ারটা অন করে দিয়েছি, এখনও যথেষ্ট সময় আছে, আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার ঘরে কী কী ইফতারি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এক্সট্রা যোগ হয়েছে আমার এক ফুফাতো ভাইয়ের বউ, উনিও ইফতারি পাঠিয়েছে। তো সব মিলেমিশে আজকে প্রচুর ইফতারি। আর আজকে কিন্তু দুজন গেস্ট আছে, আমার বান্ধবী আর আমার কাজিন। ওই যে আমার কাজিন দেখা যায় আমার ছোটো মেয়েকে পড়ায়, বাসায় যেতে যেতে আজান দিয়ে দেবে, তাই ওকে বলেছি এখানে ইফতারি করার জন্য। ওকে আমি প্রতিদিনই বলি যে ইফতারি করার জন্য, কিন্তু একদিনও থাকবে না। যাই হোক, এখন সবাই এই যে ইফতারের টেবিলে আর আজানের জন্য অপেক্ষা করছি। তোমার বান্ধবী আসছিল আমার বরের কাছে একটু কাজে, ওকে আর কি ধরাই যায় না, বাসায় থাকে না। আর সে আসছে একদম মাগরিবের আজান দিচ্ছে সে পর্যায়ে, আজান ঠিকই আসছে বাসায়। যাই হোক, এখন সবাই মিলে যে ইফতারি খাচ্ছে, আর একসাথে সবাই থাকলে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে কিন্তু আমার আব্বা নেই, তার কারণ হচ্ছে আব্বা গেছে মাহফিলে, ইসলামপুরে নাকি মাহফিল হচ্ছে। আমি ফোন দিলাম আজানের 15 মিনিট আগে, বললাম যে এখনও বাসায় আসতেছে না, সে আর কি আসরের নামাজের সময় বের হয়েছে। তবে ভাবছি যে আসরের নামাজটা পড়ে তারপরে তো সন্ধ্যা রাখতে চলে আসবে। যখন দেখি যে সন্ধ্যা হয়ে আসছে তখন আসছে না, ফোন দেওয়ার পরে বললো যে আমি ইসলামপুরে আসছি মাহফিলে। তো এই কারণে আব্বাকে ছাড়া ইফতারি করলাম।
আর এই যে এদিকে আমাদের দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ফ্রাই হয়ে গেছে, একদম তেল ছাড়া। তবে একটু ওভারকুক হয়েছে, কারণ ইফতারি খেতে খেতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। এটা আরও যদি আমি 5 মিনিট আগে নামাতাম আরও একটুখানি আর কি জুসি থাকতো। যাই হোক, সমস্যা নেই, এটা খেতেও ভীষণ মজা হয়েছে, একদম মুচমুচে, টেস্টটাও ভীষণ ভালো আসছিল। তো আব্বার জন্য আর নাফের জন্য 2 পিস রেখে দিলাম। নাফি আবার আমার বড় বোনের বাসায়, ওর যে পা ব্যথা ছিল, আর রাতে তো পা ব্যথা আরও বেড়ে গিয়েছিল, এই কারণে আসতে পারে নাই, আজকে আসবে। আর আব্বাও তো ইনশাল্লাহ রাত্রে আসবে, এই কারণে দুজনের জন্য 2 পিস রেখে দিলাম, আর রুটিও 2 পিস রেখে দিব, শুধু আসলে একটু গরম করে দিলেই হলো। আর সবাইকে আমি প্লেটে 1 পিস করে রুটি, 1 পিস করে মাছ দিয়ে দিলাম, সাথে তো শশা আছেই। এখন সবাই খেয়ে দেখার পালা কেমন হয়। আর সবাই খেয়ে খুব ভালো বলেছে খুব মজা হয়েছে। আমার মা বেশি পছন্দ করে না, মা খায় না, মা একটুখানি খেয়ে রেখে দিচ্ছে। মা আসলে কোনো জিনিসই খেতে চায় না, যা খাওয়ায় বাচ্চাদের মতো জোর করে খাওয়াই। এরপরে রাতে আর কোনো ভিডিও করা হয়নি, দেখা যায় রেস্ট নিয়েছি, নামাজ পড়েছি, এরপরে চা খেয়েছি। তো এখন এটা একদম ভোর রাতে সবাই মিলে খাচ্ছি, এই যে আব্বা, আমি, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, নাফি আবার রাত্রেবেলা দেখা যায় ফ্রাইড রাইস রান্না করে খেয়েছি। তো এই যে শিং মাছ রান্না করেছি, মুরগির মাংসটা ভীষণ মজা হয়েছিল, শিং মাছটা অনেক মজা হয়েছিল, সাথে তো করলা ভাজি। আজকে টেবিলে কিন্তু একদম দেখো হাঁড়ি পাতিল নিয়ে খেতে বসি। আসলে আমরা বাঙালি বেশিরভাগ টাইমে এইভাবে বসি। তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।